আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শাহিক আহমেদ রিঙ্কু, চিফ কনসালটেন্ট প্যাসিফিক ডেন্টাল ম্যাক্সিলোফেশিয়াল অ্যান্ড ইমপ্লান্ট সেন্টার এবং সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি ডেন্টাল ইউনিট এমএসএস মেডিকেল কলেজ বগুড়াতে। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের সামনে মুখের খুবই কমন একটি ঘা নিয়ে আলোচনা করব। আমার আজকের আলোচ্য বিষয় অ্যাপথাস আলসার। আমার এই আলোচনায় আজকে থাকবে অ্যাপথাস আলসার কী জিনিস, এটা কোথায় হয়ে থাকে, এই অ্যাপথাস আলসারের কী কী কারণ হতে পারে, এর উপসর্গগুলো কি কি, এবং এই অ্যাপথাস আলসারের চিকিৎসাগুলো কি। আসুন আমরা প্রথমে জানি যে অ্যাপথাস আলসার কি। অ্যাপথাস আলসার হলো, আমি আগেই বলেছি, এটা খুবই কমন একটি মুখের ঘা, যেটা মুখমণ্ডলের মুখের ভিতরে নরম অংশে হয়ে থাকে এবং বলা হয়ে থাকে প্রত্যেকটা মানুষেরই জীবনে একবার হলো এই ঘা হওয়ার একটি এক্সপিরিয়েন্স থাকে এবং এই ঘাটা সচরাচর 5 থেকে 7 দিন আমাদের মুখে থাকে এবং এই ঘায়ের সবচেয়ে বড় অসুবিধা হলো ব্যথা। যে সময় পর্যন্ত এই ঘাটা আমাদের মুখে থাকে তখন রুগীর সবচেয়ে বড় যে অসুবিধাটা হয় সেটা খাওয়া, এ সময় খেতে খুব কষ্ট হয়। যাই হোক, আমরা অ্যাপথাস আলসার সম্পর্কে একটু প্রাথমিকভাবে জানলাম। এখন আমরা জানব যে অ্যাপথাস আলসারের কী কারণে হয়ে থাকে। সম্মানিত শ্রোতা, অ্যাপথাস আলসার এর এখন পর্যন্ত অ্যাপথাস আলসারের যে কারণ সেটা এখন নির্ণয় হয়নি, এটা ইডিওপ্যাথিক কজ আমরা বলে থাকি। তবে ধারণা করা হয় কিছু কিছু কারণে এই অ্যাপথাস আলসার হতে পারে। তার মধ্যে একটা হলো জেনেটিক কারণ। আমরা অনেক সময় পেশেন্ট পেয়ে থাকি যারা একই পরিবারের অনেক সদস্যেরই এ ধরনের ঘা হয়ে থাকে। এছাড়া আরেকটা বড় কারণ হলো ট্রমা। যাদের অ্যাপথাস আলসার হয়ে থাকে তারা সচরাচর আমাদের কাছে কমপ্লেন করে থাকে যে এই অ্যাপথাস আলসারটা ব্রাশ করার সময় একটা খোঁচা লেগে হয়েছে, কিংবা কোনো শক্ত খাবার খাওয়ার সময় একটি খোঁচা লাগার কারণেও এই ধরনের ঘা হয়ে থাকে। এরপরে যে কারণগুলো, সে কারণগুলো হলো স্ট্রেস। যারা খুব বেশি টেনশনে থাকেন, রাতে ঠিকমতো ঘুমান না, তাদেরও এই ধরনের ঘা হয়ে থাকে। এছাড়া যাদের পেটের বিভিন্ন সমস্যা থাকে, বিশেষ করে কিছু সিস্টেমিক ডিজিজ যেমন সিলিয়াক ডিজিজ, ক্রনস ডিজিজ, এই ধরনের যে রোগগুলোতে সচরাচর আয়রন, ভিটামিন B12, ফলিক অ্যাসিড, এই ধরনের ভিটামিনের ডেফিসিয়েন্সি সচরাচর হয়ে থাকে এবং এই ধরনের ডেফিসিয়েন্সি যাদের থাকে তাদের এই ধরনের ঘাগুলো হয়ে থাকে। এখন আমরা জানবো যে এই অ্যাপথাস আলসারের উপসর্গগুলো কি কি। উপসর্গের প্রথমেই আমরা জানবো যে এই ঘাটা কোন জায়গায় হয়। অ্যাপথাস আলসার সচরাচর আমাদের মুখের ভিতরে নরম যে অংশগুলো সেখানে হয়ে থাকে, বিশেষ করে ঠোঁটের ভিতরের অংশ, উপরের তালু, গাল, জিহ্বার সাইডে, জিহ্বার নিচে, এই জায়গাগুলোতে এই ঘাগুলো হয়ে থাকে। এই ঘাগুলো দেখতে কেমন? এই ঘাগুলো দেখতে সচরাচর ডিম্বাকৃতি কিংবা গোলাকার দেখায় এবং ঘায়ের মাঝখানের যে অংশ সেটা হলদেটে কিংবা ধূসর প্রকৃতির হয় এবং চারিদিকে একটি রাউন্ডেড একটা রিং টাইপ একটা ডিমার্কেশন থাকে এবং এই আলসারটা যখন শুরু হয় তখন 1 দিন 2 দিন রেডিশ ডিসকালারেশন হিসেবে প্রকাশ পায়, আস্তে আস্তে এটা একটা ঘায়ে পরিণত হয়। যাই হোক, এই অ্যাপথাস আলসারের যে যদি কারো অ্যাপথাস আলসার হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে রোগ নির্ণয়ের যে পন্থাগুলো সেটা এখন আমরা বলবো আর কি, কীভাবে আমরা এই রোগটাকে নির্ণয় করতে পারি। অ্যাপথাস আলসার সচরাচর এটা খুবই কমন একটা আলসার। এই আলসার নির্ণয়ের জন্য আমরা চোখে দেখে এবং হিস্ট্রি আর কি, ইতিহাস শুনে আমরা এই রোগটাকে ডায়াগনোসিস করতে পারি। তবে এই অ্যাপথাস আলসারের একটা প্রকার আছে যেটাকে আমরা বলি রিকারেন্ট অ্যাপথাস আলসার, যেটা 10 থেকে 12 দিন কিংবা 20 দিন কিংবা 1 মাস পর পর বারবার হতেই থাকে। এ ধরনের কোনো অ্যাপথাস আলসার যদি কারো হয়ে থাকে সেক্ষেত্রে আমরা শরীরের বিভিন্ন রক্তের পরীক্ষাগুলো করে থাকি।
করে আমরা এর কারণ নির্ণয় করি এবং কারণ অনুযায়ী আমরা চিকিৎসা দিয়ে থাকি। এখন আমরা জানবো এই অ্যাপথাস আলসার যাদের হয় তাদের করণীয় কি, বা আমরা কিভাবে এই চিকিৎসাগুলো নিতে পারি। এই অ্যাপথাস আলসারের চিকিৎসার মধ্যে আমরা কিছু ওয়েন্টমেন্ট বা কিছু ক্রিম ইউজ করে থাকি। বিশেষ করে আমরা অ্যাপসোল ওরাল পেস্ট কিংবা ট্রায়ামসিনোলন অ্যাসিটানোমাইড, যেটা ক্যানালগিন ওরাবেস কিংবা ট্রায়ালন ওরাল পেস্ট নামে পাওয়া যায়, এগুলো ব্যবহার করলে 2 থেকে 3 দিন ব্যবহার করলে আমাদের রোগীদের যে অনেক কষ্ট, সে কষ্টটা কমে যায়। এছাড়াও আমরা এক ধরনের মাউথ ওয়াশ ব্যবহার করতে বলি, বিশেষ করে ক্লোরোহেক্সিডিন 0.2% মাউথ ওয়াশ ব্যবহার করতে পারি। এছাড়া যেসব পেশেন্টের রিকারেন্ট অ্যাপথাস আলসার হয়, যে কোনোভাবেই কমে না, সেই পেশেন্টের ক্ষেত্রে অনেক সময় পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা যাচাই করে বিভিন্ন উপসর্গগুলো দেখে এরপরে আমরা কিছু ট্রিটমেন্ট দিয়ে থাকি। বিশেষ করে স্টেরয়েড ও সিস্টেমিক স্টেরয়েডও আমরা দিয়ে থাকি। তো যা হোক, সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আশা করছি আমরা আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম, খুব কমন একটি রোগ যেটা অ্যাপথাস আলসার, আমরা আশা করছি এই রোগ সম্পর্কে আপনারা অনেক কিছুই জানলেন এবং এ ধরনের কোনো সমস্যাতে কেউ যদি ফিল করেন তাহলে একজন ডেন্টাল সার্জন কিংবা ম্যাক্সিলোফেশিয়াল সার্জনের শরণাপন্ন হবেন। এবং এই ধরনের ঘা নিয়ে মোটেই চিন্তার কিছু নাই। তবে অবশ্যই অতি দ্রুত একজন ডেন্টাল সার্জন কিংবা একজন ম্যাক্সিলোফেশিয়াল সার্জনের সাক্ষাতে এই চিকিৎসা গ্রহণ করবেন। ধন্যবাদ সবাইকে।